আসসালামু আলাইকুম। আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমরা জেএসসি পরীক্ষার্থীদের জন্য সন্ধি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে সন্ধির পঞ্চম পর্ব 5 নাম্বার ক্লাসটি করব। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সাথে আছে আমি অনিক আহমেদ, আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা শুরু করি। আমরা এর আগে স্বরসন্ধির 4টা অংশ আমরা আলোচনা করেছিলাম, কিভাবে নিয়মগুলো তৈরি করতে হয়, কিভাবে বুঝতে হয়। আজকে আমরা আমাদের বইয়ের ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ আমরা দেখতে চাই। উদাহরণগুলো এমন হতে পারতো, যদি আমাদের বই অনুসারে আমরা উদাহরণগুলো দেখি, একটা শব্দ হতে পারে প্রচ্ছদ, একটা শব্দ হতে পারে তরু ছায়া। ওকে, তরু মানে গাছ, আচ্ছা গাছের ছায়াকে আমরা তরুৎ ছায়া বলছি। তো আমরা এই যে দুইটা শব্দকে লিখলাম, তরুৎ ছায়া, প্রচ্ছদ, শব্দ দুইটাকে আমরা বিচ্ছেদ ঘটাতে পারি। সন্ধির কাজে তো সেটা যে হয়তো এটাকে মিলন ঘটাতে হবে, না হলে এটাকে বিচ্ছেদ ঘটাতে হবে। পরীক্ষায় সাধারণত এরকম সন্ধি দিয়ে দেয়, আমাদেরকে সঠিক বিচ্ছেদটা লিখতে হয়। তো আমরা যদি এটার বিচ্ছেদটা করতে চাই, ব্যাপারটা হচ্ছে এমন, প্রযুগ ছদ, বা আমরা এখানে বলতে পারি তরুযুগ ছায়া। কথা হচ্ছে যে আমরা যখন এখানে প্রচ্ছদ লিখলাম, তো এখানে চটা কোথায় গেল? যখন আমরা তরুৎ ছায়া বিভক্ত করলাম, তাহলে সেখানে এই চটা কোথায় গেল? ওকে, যদি আমরা সন্ধির নিয়মটা নিয়েও কথা বলি, তাহলে নিয়মটা এমন ছিল, তরু সবার লাস্টে কিন্তু এখানে আমরা জানি কার অথবা ফলা থাকে, তো এখানে রস্যকার ছিল। ওকে, আর এখানে আমরা পাচ্ছি ছ। ওকে, যখনই আমরা দেখি যে ছ বর্ণটা দিতে হবে, ছ বর্ণটাকে যখন ভাগ করতে হবে, হ্যাঁ, যখন আমরা এখানে দেখছি প্রচ্ছদ, আমরা জানি প্রচলিত শব্দটা প্রচ্ছদ, প্রযুগ ছদ, যখন আমরা এটাকে দিত করব, আমরা কখনো বাংলায় এমন কোনো শব্দ দেখি নাই যে আমরা যারা ক্লাস 1 থেকে ক্লাস 8 উঠে গেলাম, ছ প্লাস ছ, এরকম কোনো শব্দ আমরা কখনো দেখিনি। আমরা যেমন শব্দ দেখেছি, শব্দটা ছিল চ ছ, তো আমরা এই শব্দটা দেখেছি। যখন আমরা সন্ধি যোগ করব, সবসময় চয় যোগ ছ হয়, দ্বিত করতে হয়। কিছু কিছু শব্দ আছে সন্ধি করার ফলে দ্বিত হয়ে যায়, উচ্চারণের জন্য শব্দগুলোকে আমরা দ্বিত করি। আশা করি যে আমরা এই নিয়মটা বুঝতে পারছি। তো এখানে যতগুলো স্বরধ্বনি আসবে, স্বরধ্বনির পরে যদি এই ছটা থাকে, এখানে যদি আমরা দেখি যে স্বরধ্বনি ছিল এখানে অ যোগ ছ, হ্যাঁ, আমরা এখানে রস্যও দেখছি, এরপর ছ, যতগুলো স্বরধ্বনির পর ছ আসবে, আমরা সেখানে দ্বিত করব, এবং দ্বিত করলে চ যোগ ছ হবে। আর একবার বলি, স্বরধ্বনির পর ছ শব্দটা দ্বিত হবে, সংযুক্ত হবে, চয়ে ছ হবে। হওয়া উচিত ছিল ছয়ে ছ, কিন্তু আমরা জানি বাংলায় ছয়ে ছ বলে কোনো শব্দ নেই। তো আশা করি যে আমরা 1 নাম্বার নিয়মটা বুঝতে পেরেছি। আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করলাম, আমাদের বইতে ছিল এটা ব্যঞ্জন সন্ধির 1 নাম্বার নিয়ম। ওকে, আমরা এবার আমাদের দ্বিতীয় নিয়মটা নিয়ে কথা বলতে চাই। ওকে, আমার কাছে মনে হয় সব থেকে ইন্টারেস্টিং নিয়ম সন্ধির এইটা। এই নিয়মটা খুবই মজার একদিক থেকে, বা আরেক দিক থেকে এরকম হতে পারে যে এই নিয়মটা বুঝতে পারাটা যদি একবার বুঝে ফেলি, তাহলে আর ভুলার কোনো সম্ভাবনা থাকবে না। যেমন দেখি, এটা দিক যোগ অন্ত, যদি এটা নিয়ে আমরা কয়েকটা উদাহরণ লিখি, হতে পারে তৎ যোগ অন্ত, আচ্ছা শব্দ হতে পারে শঠ যোগ আনন, আচ্ছা আনন মানে কিন্তু চোখ। ওকে, হতে পারে সুপ যোগ অন্ত। ওকে, আমরা আরও একটা উদাহরণ লিখি। আরেকটা উদাহরণ হতে পারে, আচ্ছা আমরা কোনটা দিয়ে লিখি নাই, ক চ, চ দিয়ে লিখি নাই, চ দিয়ে একটা উদাহরণ লিখি, নিচ যোগ অন্ত। তো আমরা যে 5টা উদাহরণ লিখলাম, আগে আমরা সন্ধিগুলো করে ফেলি, তারপর আমরা উদাহরণগুলোতে যাই। এটা হতে পারে নিযন্ত। ওকে, দ্বিতীয়টাকে আমরা বলতে পারি দিগন্ত। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি তদন্ত। এটাকে আমরা বলতে পারি সরানন। আনন মানে চোখ, এর আগেও বললাম। এটাকে আমরা বলতে পারি সুবন্ত।
আচ্ছা, এই যে আমরা বর্ণগুলো যোগ করে করে সন্ধি করে ফেললাম, আসলে কিভাবে আমরা এই বর্ণগুলো করে ফেলতে পারলাম? সো এটা আসলে পুরোটা আমরা ধ্বনি পড়েছিলাম, ধ্বনি ও বর্ণ নামে যে টপিকটা আমরা পড়েছি সেখান থেকে আসলে আমরা এটার ধারণা পেয়েছি। কিভাবে পেয়েছি? যে বর্ণগুলো এমন ছিল যে বর্গের সন্ধির ক্ষেত্রে বর্গের প্রথম ধ্বনি থাকলে এরপর যদি স্বরধ্বনি আসে তাহলে বর্গের তৃতীয় ধ্বনিতে রূপান্তর করতে হয়। আরও একবার বলি, এই পাশে যদি আমরা বর্গের প্রথম ধ্বনি পাই, বর্গের প্রথম ধ্বনিটা পাই, আমরা মুখস্থ করেছিলাম ক চ ট ত প, ক চ ট ত প, আমরা এইভাবে মুখস্থ করেছিলাম। শেষে দেখো খণ্ডত। আচ্ছা, খণ্ডতকে কিন্তু আমরা তয় বলতে পারি, তাই না? যেমন আমরা জানি খণ্ডত ইকুয়াল টু কী হবে, তয়ের নিচে হসন্ত, অর্ধেক ত। হ্যাঁ, আমরা যদি দেখি কোনো তয়, যেমন একটা শব্দ যদি বলি শতকরা, শব্দটা হতে পারে শতকরা। তো দেখো যদি এখানে হসন্ত থাকতো তাহলে এটাকে আমরা বলতাম শতকরা। যেহেতু হসন্তটা নেই তো আমরা বলছি এটাকে শতকরা। সো তটা হচ্ছে এটা, যে নিচে যদি খণ্ডত থাকে বা হসন্ত থাকে তাহলে তটা আটকে থাকবে, আত এরকম, শত এরকম। যদি না থাকে তাহলে আমরা পুরোটাকে উচ্চারণ করি শত। সো খণ্ডত মানে তয়ের অর্ধেক, বা এটাকে আমরা তয়ই বলতে পারি। তো আমাদের নিয়মটা ছিল এমন যে যদি বর্গের প্রথম ধ্বনি থাকে, বর্গের প্রথম ধ্বনিটা হচ্ছে, আমরা প্রথমটা দিকে যাই, বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ক, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ক খ গ, বর্গের তৃতীয় নাম্বার ধ্বনিতে আসবে। সো বুঝতেই পারছি যে বর্গের প্রথম ধ্বনি প্লাস স্বরধ্বনি ইকুয়াল টু বর্গের তৃতীয় ধ্বনি। সো আমরা এইভাবে খুব সহজে কিন্তু ভাঙতে পারছি। একই রকম দেখো নিচ চ, ক চ ট ত প, আমরা এভাবে মুখস্থ করেছিলাম। বা প্রত্যেক বর্গে 5টা করে বর্ণ থাকে, আমরা জানি ক খ গ ঘ উ 5টা বর্ণ, চ ছ জ ঝ ই 5টা বর্ণ, ত থ দ ধ দন্তন্য 5টা বর্ণ ত বর্গীয় ধ্বনিতে। আচ্ছা, তারপর হচ্ছে ট ট ঠ ঢ ঢ মূর্ধন্য। আচ্ছা, যদিও এটা আগে ছিল প ফ ব ভ ম। ওকে, এইভাবে আমরা বর্গের ধ্বনিগুলোকে ভাগ করতে পারি। যদি এরকম বর্গের প্রথম ধ্বনিটা থাকে, যেমন ক খ গ, ক থাকবে স্বরধ্বনি গ হয়ে যাবে। আশা করি বুঝে ফেললি। চ ছিল, এরপরে স্বরধ্বনি আমরা জানি চ ছ জ, বর্গীয় জ হয়েছে। আচ্ছা, ত ছিল ত থ দ, একইভাবে দ হয়েছে। শুধুমাত্র এই নিয়মটা একটু খেয়াল করো, ট ছিল ট ঠ ড হওয়ার কথা, এখানে এখানে আসলে ড হওয়ার কথা, কিন্তু আমরা দিলাম এখানে ডয় শূন্য র। কেন? কারণ বাংলায় ষডানন শব্দটা শুনতে বা আমাদের উচ্চারণ করতে খুব একটা সুবিধা হয় না। সো যেখানে আমরা ডর উচ্চারণটাকে সহজ করে ডয় শূন্য র দিয়ে দিই, ডয় শূন্য র দিয়ে দিলে ডয়ের উচ্চারণটা আমাদের কাছে একটু সহজ হয়ে ওঠে। সো যত জায়গায় আমরা ড দেখি, ওর সবগুলো বইতে দেওয়া থাকবে এমন যে উচ্চারণটা আগে ডয় ছিল, পরিবর্তন করে আমরা এটাকে ডয় শূন্য র দিলাম। ওকে, সুপ যোগ অন্ত আমরা জানি প ফ ব। তো আমরা আশা করছি 2 নম্বর নিয়মটা আমরা বুঝতে পেরেছি। যদি এই নিয়মটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কোনো মন্তব্য জানাতে চাও, অবশ্যই তোমরা আমাদের ভিডিওর নিচে তোমরা অবশ্যই মতামত জানাতে পারবা। ওকে, আমরা 3 নম্বর নিয়মটা নিয়ে কথা বলতে চাই এবার আমাদের বইয়ের। আচ্ছা, 3 নম্বর যে নিয়মটা ছিল সেই নিয়মে আমরা কথা বলতে চাই। এই নিয়মটা আমরা অনেকভাবে করতে পারি, যদি আমরা কিছু উদাহরণের মাধ্যমে, অল্প কিছু উদাহরণ, একই রকম যেহেতু অনেক উদাহরণ, আমরা এর ভিতর থেকে অল্প কিছু উদাহরণ নিচ্ছি। যেমন খুব সহজভাবে যদি নিয়মটা বলতাম তাহলে এভাবে বলতাম ত খণ্ডত দ। আচ্ছা, এরপরে আমি আসলে এই নিয়মটার ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এই নিয়মের সবগুলো সন্ধিকে সলভ করা যায়। আচ্ছা, ত খণ্ডত দ যদি থাকে, এরপরে যে বর্ণ আসবে, এরপরে যে বর্ণ আসবে, ওকে, ত খণ্ডত দয়ের বদলে দিত বা 2 বার, তাই না, করতে হবে। তো বুঝতে পারছি যে এরপরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটাই 2 বার হবে, ত খণ্ডত দটা বাদ চলে যাবে। একটা একটা করে উদাহরণ দিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম উদাহরণটা হতে পারে বিপদ যোগ জনক। বিপদ জনক কীভাবে আমরা এটাকে পারবো, খুব সহজ দিয়ে দেখাচ্ছি। এইখানে যতগুলো নিয়ম হবে 60 to 80% এই নিয়ম অনুসারে হয়ে যায়। 3 নাম্বার যতগুলো নিয়ম আছে, কিছু নিয়মের একটু পার্থক্য আছে শব্দের কারণে, কারণ আমরা জানি যে বাংলায় শব্দগুলোর
উচ্চারণে নানান ধরনের পার্থক্য, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। এরপর শব্দগুলো হচ্ছে এক একটি স্থান থেকে উচ্চারিত হয়, তো যার কারণে সন্ধিগুলোর ক্ষেত্রে যেহেতু বর্ণ অনুসারে উচ্চারিত হয়, আমরা জানি সন্ধি কিন্তু ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। তো যেহেতু ধ্বনি অনুসারে উচ্চারিত হয় সেক্ষেত্রে পার্থক্য হয়। তবে 60 to 80% আমরা এই একটা নিয়মটা বুঝতে পারলে এটা দিয়ে আমরা এই নিয়মের সবগুলোই করতে পারবো। দেখো শব্দটা ছিল বিপদ যোগ জনক। সো আমরা জানি ত খণ্ড তো দয়ের পর কোনো বর্ণ আসছে, সো এটা বাদ যাবে, এই বর্ণটা দিতে হবে। আমরা দুইটা মিলে কি লিখতে পারি? বিপজ্জনক। আশা করি এই নিয়মটা আমরা বুঝতে পারছি। সো এরকম আরও অনেক অনেক উদাহরণ হতে পারে। যেমন আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি, উদ যোগ ডিন। দুটাকে মিলে আমরা খুব সহজেই বুঝতে পারছি, কি লিখতে পারবো? উড্ডিন। যা ছিল তাই, ত খণ্ড তো দ, এরপরে ড ছিল, সো এটাকে বাদ দিয়ে এই ডটাকে আমরা দ্বিত করেছি। সো এইভাবে নিয়মে আমরা অনেকগুলো করতে পারি, অনেকগুলো করতে পারি। যেমন আরও একটা যদি লিখি আমরা, উত যোগ লিখিত, সো এটাকে আমরা লিখতে পারি উল্লিখিত। সো আমরা এইভাবে কিন্তু আমরা নিয়মগুলো অনেকগুলোই দেখাতে পারি, অনেক নিয়ম হতে পারে। তবে এই নিয়মের বাইরেও হতে পারে, যদি আমরা সেটা দেখার চেষ্টা করি। খুব কাছাকাছি এই নিয়মের, তবে এই নিয়ম থেকে একটু ব্যতিক্রম। আমরা যদি সেরকম কিছু দেখার চেষ্টা করি, আচ্ছা যেমন কিছু শব্দ দেখো, আমরা এর আগে এটা করেছিলাম। যেমন এই শব্দটা আমি বললাম উৎ যোগ ছেদ, একই নিয়মে। আচ্ছা একটু পার্থক্য বুঝে ফেললে, একবার পার্থক্যটা বুঝে ফেললে আমরা নিজেরাই এটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো বা মনে রাখতে পারবো। অবশ্যই এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, মাঝে মাঝে এটার সাথে আলোচনা করতে হবে। যেমন আমরা শব্দ দেখছি উৎ যোগ ছেদ, আমরা খুব সহজেই বুঝতে পারছি বা জানি, যেহেতু এই শব্দটা আমাদের পরিচিত, শব্দটা হচ্ছে উচ্ছেদ। আচ্ছা এখানেও কিন্তু তাই হয়েছে, ত খণ্ড তো দ ছিল, এর পরিবর্তে আমরা কি করেছি? এই বর্ণটা দ্বিত করেছি। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে ছর দ্বিত কিন্তু এভাবে হয় না, বাংলায় ছয়ের দ্বিত এভাবে হয় না, আমরা ছয়ের দ্বিত এভাবেই করি। সো আমরা এই নিয়মটা একটু আগেই দেখলাম। সো আশা করছি যে এই ব্যতিক্রমগুলো আমরা মাঝে মাঝে পাবো, কারণ কিছু কিছু বর্ণের দ্বিতটা একটু ভিন্ন রকমভাবে হয়। সো আমরা সেটাই দেখছি যে উচ্ছেদের নিয়ম, যে নিয়মটা দেখলাম, এরকমভাবে আমরা আরও অনেকগুলো নিয়ম দেখতে পারি। আচ্ছা যেমন এরকম হতে পারে পদ যোগ হতি, খুব সহজেই বুঝতে পারছি এই নিয়মটা আমরা বোধহয় করেছি এর আগেও। শব্দটা হবে পদ্ধতি। সো খেয়াল করে দেখো হয়ের দ্বিতটা কিভাবে হয়। আচ্ছা হ যোগ হ প হতি, এমন কোনো শব্দ তো বাংলায় নাই বা হতেও পারে না, বা এরকম শব্দের অর্থটাই বা কী দাঁড়াবে। সো আমরা জানি যে এই হয়ের পরিবর্তে দয়ে দ হয়। সো যেখানে আমরা হকে সংযুক্ত হতে দেখব, সেখানে আমরা দয়ে ধ দেখব। এরকম অনেক অনেক শব্দ হতে পারে। সো আশা করছি আমরা বই অনুসারে কিছু উদাহরণ যদি যাই, আমরা এরকম অনেকগুলো শব্দ আচ্ছা খুঁজে পাবো। ওকে, আশা করছি যে এই অংশের এই আলোচনাটুকু আমরা খুব সহজে বুঝতে পারছি, বা এই অংশের আলোচনাটুকুগুলো আমাদের বোঝার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছে। ওকে, আমরা পরের দিকের আলোচনাগুলো একটু করে আসতে চাই। ওকে, এরপরে আমাদের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ দিয়ে কীভাবে সন্ধি করতে হয়, এবং এই নিয়মগুলোই দেখা যায় পরীক্ষায় অনেক বেশি চলে আসে। তো এই বর্ণগুলো, আমাদের সন্ধির নিয়মটা নাসিক্য বর্ণর সাথে নাসিক্য বর্ণরই সংযোগ ঘটে সন্ধির ক্ষেত্রে। তো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এমন কিছু উদাহরণ আমরা দেখতে চাই। একটা শব্দ হতে পারে তৎ যোগ মধ্যে, আমরা এটাকে একসাথে বলতে পারি তন্মধ্যে। আচ্ছা কিভাবে হলো? একই কথা, যে ত খণ্ড তো দয়ের পরে ম ছিল, সেই মরই দিতে হবে। তো ম যেহেতু নাসিক্য বর্ণ, তো নাসিক্য বর্ণের সাথে আরেকটা নাসিক্য বর্ণ যুক্ত হয়। তো এখানে ময় ম হতে হবে, ব্যাপারটা এমন না। যে নাসিক্য বর্ণটা আমাদের শব্দ গঠনের প্রয়োজন হয় সেটাকে আমরা বসাতে পারি। তো এখানে ন সাধারণত ন নাসিক্য বর্ণ হিসাবে আমরা ব্যবহার করতে পারছি। এরকম আরও অনেকগুলো শব্দ হতে পারে।
আচ্ছা, আমরা যদি আরো একটা দেখি, উথ যুগ নতি। ওকে, খুব সহজেই বুঝতে পারছি, উন্নতি। সো যদি প্রশ্নটা এমন হয়, যদি তোমাদের কাছে প্রশ্নটা এমন আসে যে আমরা এখানে আরেকটা নটাকে কেন দিলাম, সো নিয়ম অনুসারে কিন্তু আমরা আরেকটা ন এমনিই দিতে পারি, কারণ ক ত খণ্ড তো দয়ের পরে একটা ন আছে, সো এই বর্ণটারই দিতে হবে এটার পরিবর্তে। তবে নাসিক্য বর্ণের কথাও আমরা বলতে পারি, মূলত এটা নাসিক্য বর্ণের মাধ্যমেই শব্দটা গঠিত হলো। সো এরকম শব্দ আমরা অনেক দেখতে পারি, অনেক শব্দ বলতে পারি। আমাদের বইতে একটা কনফিউজিং প্রশ্ন আছে, যেমন শব্দটা হতে পারে দিক যোগ নির্ণয়। ওকে, কোথাও কোথাও এটা দেওয়া থাকে দিক নির্ণয়, এভাবেও দেওয়া থাকে দিক নির্ণয়, এভাবে দেওয়া থাকে। তবে এটা সঠিক হওয়া উচিত এমন দিক নির্ণয়, এটাই হওয়া উচিত, যদিও দুইটাকে সঠিক বলা হয় সব জায়গায়। তবে আমার মনে হয় যে এটা বেশি সঠিক, অধিকন্তু সঠিক এটাই হবে, কারণ কয়ের পরে ন আছে। সো যেহেতু ন আছে, এই বর্ণটার পরিবর্তে নাসিক্য বর্ণটা হতে হবে। সো ন থাকে, সাধারণত আমরা নাসিক্য বর্ণটাকে যুক্ত করি, এটাও হতে পারে। সো আমরা সাধারণত এই বর্ণটাকেই বলবো, বা অনেক জায়গায় এটাকে আমরা দিক নির্ণয় জায়গায় দিক নির্ণয় লেখা দেখি। সো এই শব্দটা একটু কনফিউজিং। সো কয়েকভাবে এটাকে আমরা সন্ধি করি, সো আশা করি দিক নির্ণয়টাই আমরা বেশি ব্যবহার করব এবং পরীক্ষায় ওটাই অপশনে থাকবে বলে মনে করছি। ওকে, আমরা যদি আরও কয়েকটা নাসিক্য বর্ণের উদাহরণ দেখি। আচ্ছা, সম দিয়ে সমযোগ তাপ। আচ্ছা, সাধারণত আমরা এখানে ন বা অনুস্বর দিয়ে শব্দগুলোকে প্রচলিত হিসাবে ব্যবহার করি। যেমন আরও একটা যদি বলি সমযোগ গীত, তো এটাকে আমরা বলছি সঙ্গীত। ওকে, সমযোগ তাপ, এটাকে আমরা বলছি সন্তাপ। তো বুঝতেই পারছি যে শব্দ অনুসারে যে ময়ের পরিবর্তে আমরা এখানে ন নিয়ে আসি, যেহেতু নাসিক্য বর্ণ আমরা রিপ্লেস করব, ময়ের পরিবর্তে আমরা যে অনুস্বর নিয়ে আসছি। অনেকেই জানবা যে অনুস্বর কিন্তু অনুস্বর ইকুয়াল টু উ। আচ্ছা, বাংলায় আমরা অনুস্বর ব্যবহার না করে উ ব্যবহার করি, তৎসম শব্দে অনুস্বর ব্যবহার করা হতো। আরও একটা কথা বলতে পারি, যে কোনো শব্দে যদি বিভক্তি যুক্ত হয়, যেমন এরকম শব্দের উদাহরণ দেই, দুইটা শব্দ হতে পারে, একটা রং আর একটা শব্দ হতে পারে রঙের। সো আকার ইকার রসিকার দীর্ঘিকার যা কিছু যুক্ত হলে শব্দটা উও হয়ে যায়, আর যদি কিছু যুক্ত না হয় তাহলে শব্দটা অনুস্বর থাকে। সো এই দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি, যে প্রাতিপদিক বিভক্তি ইত্যাদি, এটাকে বলা হচ্ছে প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক বলে। যে এই শব্দের সঙ্গে কিছুই যুক্ত হচ্ছে না তখন এটা অনুস্বর থাকবে, আর যখন কিছু যুক্ত হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা ও দিব। তো আশা করছি যে এই নিয়মটা আমরা মনে রাখতে পারবো। সো কিছু কিছু সব প্রশ্ন যেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে বহুবার আসতে দেখি, যেমন হতে পারে সমযোগ দর্শন। ওকে, তো বুঝতেই পারছি একই রকম নিয়ম, ময়ের পরিবর্তে আমরা নকে নিয়ে আসব। যেমন শব্দটাকে মিলিয়ে আমরা বলছি সন্দর্শন। খুব সহজেই বুঝতে পারলাম, ময়ের পরিবর্তে আমরা এখানে কি পেয়েছি, ন পেয়েছি, ময়ের পরিবর্তে আমরা পেয়েছি ন। সো আমরা জানি যে ম নাসিক্য বর্ণ, সো অন্য একটা নাসিক্য বর্ণ দিয়েও এই শব্দটাকে আমরা পরিবর্তন করতে পারি। আরও কিছু উদাহরণ আমরা যদি দেখি, যেমন শব্দ হতে পারে কিম যোগ নর। আচ্ছা, দুটাকে মিলিয়ে আমরা বলছি কিন্নর। কিন্নর কণ্ঠ, চিকন গলা, যেই গলায় সঙ্গীত শুনতে ওকে আমরা খুব বেশি পছন্দ করি। ওকে, শব্দটাকে আমরা বলছি কিন্নর। একটু খেয়াল করে দেখো, শব্দটা এমন যে ময়ের নিচে আমরা যখন দেখছি হসন্ত, আমরা মটাকে যুক্ত করব নয়ের সঙ্গে। ওকে, এমন যদি আরও কয়েকটা শব্দ আমরা দেখি, সমযোগ শয়। আরেকটা হতে পারে সমযোগ হার। ওকে, সমযোগ শয় আমরা দুটাকে মিলিয়ে বলছি সংশয়। বুঝে ফেলার কথা, যে
ময়ের পরিবর্তে আমরা এখানে নাসিক্য বর্ণ ওর পরিবর্তে অনুস্বর দিচ্ছি, কারণ কোনো এর সাথে কোনো আকারিকার রসিকার দীর্ঘিকার নেই। এখানে আমরা জানি শব্দটা প্রচলিত শব্দ, আমরা সংশয় শব্দটাই ব্যবহার করে আসছি। একই রকম দেখো সমাহার শব্দটাকে আমরা ময়ের পরিবর্তে অনুস্বরই ব্যবহার করে আসছি। সো আশা করি যে এই শব্দগুলোর ব্যবহারগুলো আমরা বুঝতে পারি। ওকে, আমাদের এই চ্যাপ্টারের শেষ 3টা উদাহরণ, আমরা আজকে শেষ 3টা উদাহরণ নিয়ে আলোচনা করি। ওকে, শব্দটা হতে পারে জগন্নাথ মৃৎময় মাটি দ্বারা যেটা গঠিত। আচ্ছা, জগন্নাথ জগতের নাথ বা দেবতাকে বোঝানো হয়। সমযোগকীর্ণ ওকে, এই 3টা শব্দকে যখন আমরা সন্ধির মিলন ঘটাবো, দেখো আমরা কি করছি, খণ্ডত ছিল, এর পরিবর্তে আমরা নিয়ম অনুসারে যে নটা আসার কথা সেই নটাকে ব্যবহার করছি। শব্দটা হয়ে গেল জগন্নাথ। মৃৎ যুগ ময়, দুইটাকে মিলিয়ে আমরা কি বানাচ্ছি, মৃন্ময়, মাটি দ্বারা যা গঠিত সেটাকে আমরা বলি মৃন্ময়। সমযোগকীর্ণ, যখন দুইটাকে আমরা যুক্ত করছি তখন আমরা বলছি সংকীর্ণ। খুব ভালো করে আমরা জানি, ওকে, কনজাস্টেটের বাংলা যেটা হতে পারে সংকীর্ণ জায়গা, সংকীর্ণ স্থান। সো আশা করছি যে ব্যঞ্জন সন্ধির যে পর্বটা ছিল, এই পর্বটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। সো এই পর্ব 5-এর প্রত্যেকটা অংশ যদি আমরা ঠিকঠাক মতো দেখে থাকি, সন্ধির নিয়মগুলো আমরা খুব ভালো করে করতে পারবো। আশা করি দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।